আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। তারেক রহমান ফিরেছেন, এবার শেখ হাসিনাও ফিরবেন। এই যে আপনাদের এতদিনের প্রতীক্ষা, কবে আসবেন নেত্রী, কবে আসবেন, এবার আমি বলে দিচ্ছি নেত্রী খুব শীঘ্রই ফিরবেন। কবে ফিরবেন না ফিরবেন সেটা বলার আগে একটু প্রাথমিক অন্য জিনিসগুলো একটু চর্চা করে নিই, তাহলে ওই প্রসঙ্গে আসতে আপনাদের সুবিধা হবে। এখন তারেক রহমান এসছেন। তারেক রহমান 300 ফিটের যে জায়গা, সেখানে তার সংবর্ধনা সভা টভা হয়েছে। যত লোক আসার কথা ছিল, কতটা এসছে সেটা আপনারা বিচার করবেন। তবে 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন জনপ্রিয়তার চূড়ান্ত শিখরে, আমাদের ময়দানের আয়তন হচ্ছে 61 একর টোটাল ময়দানের আয়তন। সেখানে 15 লাখ লোক জড়ো হয়েছিল। 15 লাখ, সেটা ছিল ছুটির দিন। 15 লাখ লোক যখন সভা ভেঙেছিল, ছুটির দিনেও কলকাতা অচল হয়ে গেছিল। এখন 300 ফিটে কত লোক হয়েছে সেটা আপনারা নিজেরাই বিচার করে নিতে পারেন। এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। তবে হ্যাঁ, শেখ হাসিনা ফিরলে পরে আপনারা কত লোক তাকে রিসিভ করতে যান, আমি এখন সেটা দেখব। তো শেখ হাসিনার কথায় পরে আসছি। গতকালকে সকালে যে মিটিংটা শেষ হয়েছিল, মুলতুবি হয়ে গেছিল, সন্ধ্যায় সেই মিটিংটা হয়েছে। গতকাল সকালবেলা ইউনূস সাহেব একটা কথা বলেছিলেন যে আমরা নির্বাচনী ট্রেনে উঠে পড়েছি, এখন আর সংযোজন বিয়োজন করার এখন কোন রকম সুযোগ নাই। আর ওদিকে ওয়াকারও হুঁশিয়ারি দিয়েছিলেন যে খলিলুর রহমানকে নিলে পরে তিনি দেশ অচল করে দেবেন। এখন এই খবরটা যখন ভারতের কাছে আসে, তখন সেনাপ্রধান তখন ওয়াকারুজ্জামানকে ফোন করেন, আমাদের দ্বিবেদী সাহেব। ফোন করে উনি বলেন যে কারো ব্যক্তিগত পছন্দ অপছন্দ নিয়ে দেশ চলে না। যেখানে আন্তর্জাতিকভাবে এবং বিশেষ করে ভারত যখন চাইছে, তখন আপনাকে সেইভাবেই চলতে হবে। এখন ভারত কি চাইছে, প্রশ্নটা হচ্ছে সেটা। ভারতের যে এনেছে অজিত দোভাল, তার সঙ্গে এই খলিলুর রহমানের সম্পর্ক ভালো। এটা আমি আগেও বলেছি, আবার বলছি। এবং বেশ পছন্দ করেন আমাদের এনএসএ অজিত দোভাল, তিনি বেশ পছন্দ করেন খলিলুর রহমানকে। তো যখন এই খলিলুর রহমানকে যখন এ করা নিয়ে আপত্তি যখন সেনার প্রধান তুলেছিলেন ওয়াকারুজ্জামান, তখন ওয়াকারুজ্জামানকে আমাদের অজিত দোভাল সেনাপ্রধান মারফত এই বার্তাটি পাঠিয়ে দেন। সন্ধ্যার সময় তার স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পররাষ্ট্র দুটো একসঙ্গে, স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র দপ্তরের তাকে উপদেষ্টা বানানো হচ্ছে। আর এই যে খোদাবক্স চৌধুরী, যিনি শেখ হাসিনার সময় যে গ্রেনেড বিস্ফোরণের যিনি আইজিপি ছিলেন সেই সময়, তাকে ছাঁটাই করা হচ্ছে। এই দুটো ফাইনাল হয়ে গিয়েছে। আর একজন উপদেষ্টার ওপরে দায়িত্ব দেওয়া হয়েছে, মানে ইউএস যা বলেছে, আপনারা সবই জানেন। সার্জিও গোরের সঙ্গে কথাবার্তা হয়েছে, যে সুপারিশগুলো সার্জিও গোর করেছেন সেগুলো বাস্তবায়ন করার জন্য একজন উপদেষ্টা, তার নামটা আমি জানতে পারিনি, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি
এই আইএসআই, তারপর আইসিস, তারপরেতে আপনার যে সমস্ত তুর্কির যে সমস্ত লোকজন রয়েছে তাদেরকে ফেরানোর ব্যাপারে তিনি উদ্যোগী হয়ে কাজকর্ম করবেন। সেই কাজটা আজকে থেকে শুরু হয়ে গিয়েছে। এছাড়া জঙ্গি দমন টমন নিয়ে যে সমস্ত কাজগুলো করার সেগুলো করা হচ্ছে। এদিকে জামাতের আমির তিনি বলেছেন যে আমাদের 8 নেতাকে আমাদের এসএফ এর সুরক্ষা দিতে হবে। যদি তারেক রহমান পায় তাহলে আমরা কেন পাবো না? কারণ আমরাই 95% আমরাই কাজ করেছি, এই জুলাই বিপ্লবের কাজ করেছি। 5% বাইরের লোক ছিল, মানে ছাত্ররা যেটা করলো সেটা জামাত খেয়ে নিল। ওই জন্য আমি অনেক আগে বলেছিলাম যে আন্দোলন হাইজ্যাক হয়ে গিয়েছে। এখন মিলছে আমার সেই কথা 1 বছর 1.5 বছর আগের পুরনো বলেছিলাম যে আন্দোলন কিন্তু ছাত্রদের আন্দোলন হাইজ্যাক হয়ে গিয়েছে। হাইজ্যাক কার হাতে হয়েছিল? এই জামাতের হাতে, এনসিপির হাতে, কয়েকটা ছেলেপিলের হাতে। যে এখন জলের মতো পরিষ্কার হয়ে গেল। তো তারা এখন এসে এবং তারা বাড়তি নিরাপত্তাও চেয়েছে। এবার বুঝতে পারছে যে অবস্থা খারাপ হবে। এখন মার্কো রুবিওর সঙ্গে জয়শঙ্করের একটা কথা হয়েছিল, সেটা হচ্ছে দীর্ঘ কথা হয়েছিল, একটা কথা নয়, দীর্ঘ কথা হয়েছিল বেশ কয়েকবারের মধ্যে। তার মধ্যে নির্যাস যেটুকু ছিল যে ভারত যেন আর গুঁ করে বসে থাকে না থাকে, যে প্রধানমন্ত্রী হিসেবেই তাকে ফেরানো হবে, এই গুঁ ধরে যেন না বসে থাকেন। ভুল মার্কিন যুক্তরাষ্ট্র করেছে, সেই ভুল আমরা সংশোধন করার চেষ্টা করছি, আপনারা একটু মানিয়ে নিন। অজিত দোভাল এই কথাটা গিয়ে শেখ হাসিনাকে বলেন। শেখ হাসিনা বলেন যে আমি বরাবরই বলছি, আমি প্রধানমন্ত্রী হিসেবে ফিরে গেলেও আমি পার্লামেন্ট ভেঙে দিয়ে নির্বাচনে যেতাম। এখন যখন সবাই মিলে আন্তর্জাতিকভাবে সবাই চাইছে যখন ইনক্লুসিভ নির্বাচন, আমিও গিয়ে নির্বাচন করব, অংশ নেব। নির্বাচনে অংশ নিয়ে আমি যদি জিতি তাহলে পরে আমি আবার প্রধানমন্ত্রী হব, যদি না জিতি তাহলে আমি বিরোধী দলে থাকব। বিএনপি যদি আসে জিতে তাহলে পরে বিএনপি থেকে কেউ প্রধানমন্ত্রী হবে, আর বিএনপি যদি না হেরে যায় তাহলে বিএনপি সেখানে হবে কি বিরোধী দলে বসবে। অংশগ্রহণ জামাতও করুক, আমার আপত্তি নেই, 13 দল করুক, আমার আপত্তি নেই। যত ছোটখাটো দল আছে, কমিউনিস্ট আছে যারা, তারাও সর্বস্তর থেকে লোক এনে ইনক্লুসিভ নির্বাচনটা, অংশগ্রহণমূলক নির্বাচনটা হোক। এইবারে কথা হচ্ছে যে শেখ হাসিনা তিনি কবে ফিরবেন। দেখুন, তারেক রহমান যখন ফিরেছেন তার আগে মার্কো রুবিও এবং সিআইএর লোকজন তার ওখানে উপস্থিত হয়েছিল জর্জ বার্চারে, এবং ভারতও গিয়েছিল, ভারতের কিছু রয়ের অফিসার গিয়েছিলেন ওনার সঙ্গে আলোচনা করতে। আপনাদের মনে থাকতে পারে তারেক রহমান ফেসবুকে একটা পোস্ট করেছিলেন যে দেশে তো ফিরতে পারি কিন্তু কিছু বাধা আছে। বাধাটা হচ্ছে ভারতবর্ষ গ্রিন সিগন্যাল দিচ্ছিল না। এটাও মার্কিন যুক্তরাষ্ট্র ভারতবর্ষকে রাজি করিয়েছে, এবং তারেক রহমানের থেকে গ্যারান্টি নেওয়া হয়েছে তিনি দেশে ফিরে শেখ হাসিনার ফেরার ব্যবস্থাটি পাকা করবেন, নতুবা তিনি যেখান থেকে এসেছিলেন সেখানেই আবার চলে যাবেন। তাহলে নির্বাচন কিছু হবে না। ফলে ইউনূসের উইকেটটা তো গেল, এবার ইউনূসের কি হবে? মার্কিন যুক্তরাষ্ট্রকে ভারতবর্ষ একটাই কথা বলেছে, আমি সব মেনে নিলাম, কিন্তু ইউনূস দেশ ছাড়তে পারবে না, ইউনূসকে দেশে থাকতে হবে, দেশে থেকে তাকে কনসিকুয়েন্স ফেস করতে হবে।
সে যা উৎপাত করেছে, যা লুটতরাজ করেছে, যা সন্ত্রাস করেছে এবং যা দেশ ধ্বংস করেছে, যা মানুষ হত্যা করেছে, তার কনসিকোয়েন্স ওকে ফেস করতে হবে। ফলে ইউনূস দেশ থেকে পালাতে পারছেন না, তার তো পদও যাচ্ছে, পদও গেল, বলে না আমও গেল, ছালাও গেল। এবার শেখ হাসিনার প্রসঙ্গে আছি। শেখ হাসিনা, তার সঙ্গে এখন আলোচনা হবে, আলোচনা হয়ে একটা ডেট ফিক্স হবে এবং তারেক রহমান যেভাবে ফিরেছেন, শেখ হাসিনাও এখানে প্রাইভেট জেটে, ভারতবর্ষে প্রাইভেট জেটে অথবা ইন্ডিয়ান এয়ারফোর্সের একটা বিশাল C-130 দিয়ে তাকে দেশে পাঠানো হবে, প্রোটোকল দিয়ে, পুরো প্রোটোকল দিয়ে ইন্ডিয়ান এয়ারফোর্সের পাইলট দিয়ে তাকে ঢাকা এয়ারপোর্টে নামিয়ে দিয়ে আসা হবে। তখন আমি দেখব যে আপনারা কত লোক তাকে ভালোবাসেন এবং কত লোক আপনারা মানে সেখানে জমায়েত হন। কবে ফিরছেন না ফিরছেন আমি আগাম আপনাদের বলে দেবো। এতদিন আপনারা অপেক্ষা করেছেন, আমায় বহু ফোন করেছেন, অনেক হতাশা ব্যক্ত করেছেন আমার কমেন্ট বক্সে। আজকে আমি আপনাদের অফিসিয়ালি বলছি, উনি ফিরছেন, বিজয় আসবেই, বিজয় আসবেই। দ্বিতীয় কথা, কাল যে আমি মোদি সম্পর্কে বলেছি তাতে একটা ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে আমাদের দেশে। দিল্লি থেকে বেশ কয়েকটা আমার ফোন টোন এসছে, আমাকে বলা হয়েছে কেন আপনি এটা বললেন। কোনটা আমি বেঠিক বলেছি আপনি বলুন। আপনারা তো বলে দিতে হবে যে আমি কোনটা বেঠিক বলেছি। না, সবটাই তো মানছি, ঠিক আছে, আপনি সবই ঠিক বলেছেন, কিন্তু ওইভাবে হাত জোর করে ধন্য হ প্রভু, এটা বলা আপনার বোধহয় একটু দৃষ্টিকটু হয়ে গেছে। আমি আমার আবেগকে সামলাতে পারিনি। যদি প্রধানমন্ত্রীজি যদি আহত হয়ে থাকেন তাহলে ব্যক্তিগতভাবে আমি তার কাছে ক্ষমা প্রার্থী, এটাও আমি বলে দিয়েছি। সুতরাং আমি যেটা বললাম, আপনারা শেখ হাসিনার জন্য অপেক্ষা করুন। শেখ হাসিনা ফিরছেন, তিনি অন্তর্বর্তী নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন এবং আমি আশা রাখব তিনি প্রধানমন্ত্রী হয়ে আবার দেশ শাসন করবেন এবং সেক্ষেত্রে ভারত, রাশিয়া সবাই মিলে অংশগ্রহণ করে আবার বাংলাদেশকে 2-4 বছরের মধ্যে পুরনো জায়গায় ফিরিয়ে দেবে, আর আপনারাও শান্তিতে বসবাস করুন। এর মধ্যে ভারত আর যা যা করার সেগুলো ভারতবর্ষ কি করছে না করছে একটু ওয়েট করতে হবে। ভারত কি আসলে বাংলাদেশের সাথে যুদ্ধ করে বাংলাদেশের একটি অংশ নিয়ে যেতে চায়, অথবা বাংলাদেশ সৃষ্টির আদি থেকে অর্থাৎ 1971 সাল থেকে আজকে পর্যন্ত ভারতের কোনো কাজ, ভারতের কোনো কথা, ভারতের কোনো কার্যকলাপ এখন পর্যন্ত এই রকম সিগন্যাল দেয় কিনা যে ভারত আসলে বাংলাদেশকে দখল করে নিতে চায়, অথবা ভারত বাংলাদেশকে তার অঙ্গরাজ্য বানাতে চায়? এইরকম কোনো ঘটনা কি ইতিহাসে, আমাদের জীবনে, অথবা সমাজে, অথবা সারা পৃথিবীতে কেউ দেখেছে কিনা? সোজা কথায়, এক কথায় বলতে গেলে না, কেউ দেখেনি, ভারত কখনো চেষ্টা করেনি এবং ভারতের সেই রকম কোনো ইন্টেনশন আগেও ছিল না, এখনো নেই। তাহলে আপনি যদি আমার এই কথাটিকে হিস্ট্রিক্যালি একটু যাচাই বাছাই করেন তাহলে কি দেখবেন? 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীন হয়, তার মাত্র 3 মাসের মাথায় ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ থেকে চিরতরে চলে যায়। অথচ দেখেন, জাপান যখন পরাজিত হয়, জার্মানি যখন পরাজিত হয়, তখন ব্রিটিশ সৈন্য, আমেরিকান সৈন্য সেখানে মিনিমাম 50 বছরের জন্য রিজার্ভ থাকবে বলে চুক্তি হয়। তারপরেও পৃথিবীর যতগুলো দেশ ব্রিটিশ আমেরিকার বিরুদ্ধে অর্থাৎ অ্যালায়েন্ড ফোর্সেসের বিরুদ্ধে যুদ্ধ করেছে, তাদের সমস্ত দেশে আমেরিকার সেনাবাহিনী এখনো উপস্থিত। এর কারণটা কি? কারণ হচ্ছে আমেরিকা মনে করে পরাজিত শক্তির উপরে আমাদের একটা অধিকার আছে।
কিন্তু ভারত তার পেটের ভিতরে একটি দেশ বাংলাদেশের জন্ম হলো, যেই দেশের জন্ম দেওয়ার জন্য নিজের ভূখণ্ড দিলেন, অন্ন দিলেন, অস্ত্র দিলেন, বাসস্থান দিলেন এবং ট্রেনিং দিয়ে তাদেরকে যুদ্ধ করার ব্যবস্থা করে দিলেন। তার যুদ্ধের অস্ত্রে কাবান না হলে পৃথিবীর নানা দেশ থেকে ডিপ্লোম্যাটিক ওয়েতে সেই অস্ত্র এনে দিলেন। সর্বশেষ নিজের ভূখণ্ডের ঝুঁকি নিয়ে রাশিয়ার সাথে চুক্তি করে, মৈত্রী চুক্তি করে ডিসেম্বর মাসে এসে বাংলাদেশের সৈনিকদের সাথে, মুক্তিযোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে পাকিস্তানি বাহিনীকে পরাজিত করলেন। তারপরও বাংলাদেশের ভূমির উপরে পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার কারণে তারা কোনো রকমের কোনো কিছুই চাপিয়ে দিলেন না। মাত্র 3 বছরের মাথায়, 4 বছরের মাথায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়। 72, 73, 74, 75 সালের মাঝামাঝি 3.5 বছরের মাথায় বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। বঙ্গবন্ধুকে হত্যা করার পরও ভারতের কোনো শক্তি, ভারতের কোনো সরকার, ভারতের কোনো সেনাবাহিনী বাংলাদেশের কোনো সীমান্তে বা কোথাও একটি গুলিও চালায়নি। তার মানেটা কি দাঁড়াচ্ছে? যে বাংলাদেশে যেই সব মুনাফেকেরা আপনাদেরকে, এই হাদিদের মতো বর্বর অসভ্যদেরকে তৈরি করে মানুষের বিরুদ্ধে একটা ভারত বিরোধী মানসিকতা তৈরি করিয়েছে, এর মূল কারণটা হচ্ছে একটা মিথ্যা, একটা ষড়যন্ত্র, একটা সটতা। ভারত কোনোদিন আমাদের ভূখণ্ড ব্যবহার করা দরকার নেই, তার বিশাল দেশ। বাংলাদেশের তুলনায় কত গুণ বেশি একটু গুগল করে আপনারা দেখে নিলেই বুঝবেন। এবং এই ভারতের বিরুদ্ধে আরো কতবার ভারতের সুযোগ এসেছে বাংলাদেশকে নিয়ে নেওয়ার মতো, কিন্তু ভারত কখনো সে পথে হাঁটেনি। তারপর দেখেন ভারতের সাথে যে আমাদের সীমান্ত সমস্যা, 74 সালে ইন্দিরা মুজিব একটি চুক্তি হয়েছিল, সেই চুক্তির ভিত্তিতে 75 সালে বঙ্গবন্ধু হত্যার পর সেটা আর কাজ করেনি সেই চুক্তিটি। কিন্তু 2021 সালে এসে মোদি আবার সেই চুক্তিটি পার্লামেন্টে পাশ করিয়ে দিলেন। বেরুবাড়ি, আঙ্গরপোতা, দহগ্রাম সহ আমাদের যেই সব ছিটমহল রয়েছে, এই ছিটমহলগুলাকে 2 দেশের নাগরিককে নাগরিকত্ব প্রদান করলেন এবং ছিটমহল সমস্যার সমাধান করলেন। এই সমাধান করতে গিয়ে দেখা গেল যে বাংলাদেশের ভিতরে ভারতের যে জায়গা রয়েছে আর ভারতের ভিতরে বাংলাদেশের যে জায়গা রয়েছে, এটাকে প্লাস মাইনাস করলে ভারতের 1500 হেক্টর বেশি জায়গা, কারণ ভারতের ছিটমহল বেশি ছিল। তখন ভারত এই 1500 হেক্টর বাংলাদেশে দান করে গেছে, বলছে যে আমরা বাংলাদেশকে এই 1500 হেক্টর ছেড়ে দিলাম, দিয়ে সমস্যার সমাধান করে দিলাম। তার মানে বোঝেন, ভারতের ক্ষমতা থাকা সত্ত্বেও ভারত 1500 হেক্টর জায়গা বেশি দিয়ে এই মানবিক সমস্যাটির সমাধান করে দিলেন। তারপরে আসেন বাংলাদেশের যখনই কোনো ক্রান্তিকাল এসেছে, বাংলাদেশের বিদ্যুতের প্রয়োজন, ভারতের আমরা মুখোমুখি হয়েছি। খাদ্যের প্রয়োজন, ভারত থেকে আনলে সুবিধা। বুটের প্রয়োজন, আলুর প্রয়োজন, সোলার প্রয়োজন, তারপরে পেঁয়াজের প্রয়োজন, কাঁচামরিচের প্রয়োজন, ভারত থেকে আনলে সুবিধা। সেই জন্য ভারত তার দৌর সবসময় খোলা রেখেছেন। এখন বিষয়টা হচ্ছে, বাংলাদেশ নিলে ভারতের লাভটা কি? ভারতের এখনো অসংখ্য অঞ্চল অনাবাদি পড়ে আছে। বাংলাদেশকে নিয়ে ভারতের কি হবে? 18 কোটি মানুষ একটা ছোট্ট একটু জায়গায় খোয়ায়ের মতো বসবাস করে। এবং ভারত আরও একটি কারণে বাংলাদেশকে কখনো কোনো দিনও নিতে চায় না এবং নেবে না বলে আমি বিশ্বাস করি। কেন করি সেটা যদি দেখেন, ভারতের বর্তমান ভূখণ্ডে 145 থেকে 150 কোটি মানুষের বসবাস। এই 145 থেকে 150 কোটি মানুষের মধ্যে নানান ধর্মের মতের এবং মানুষ এখানে বসবাস করে। শুধু মুসলমানের সংখ্যাই আছে সেখানে 30 থেকে 32 কোটি। এখন বাংলাদেশ যদি ভারত দখল করে, এখানে যদি আরো 20 কোটি মুসলমান যোগ হয়, তাহলে আপনি খেয়াল করে দেখেন ভারতবর্ষের এই অংশে শুধু ভারতের ভেতরে মুসলমানের সংখ্যা 50 কোটির বেশি হয়ে যায়। তো 50 কোটির বেশি যদি ভারতের মুসলমানের সংখ্যা হয় বাংলাদেশকে ইনক্লুড করলে, সেই ক্ষেত্রে ভারত কি আর হিন্দু রাষ্ট্র থাকে না। অর্থাৎ ভারতের হিন্দু রাষ্ট্রের যে চরিত্র, সেই চরিত্রটাই থাকে না। যার কারণে ভারতের কোনো কালে কখনো বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের ভূখণ্ড নিয়ে, বাংলাদেশের মানুষ নিয়ে দখল করার কোনো চিন্তা ভারতের কাছে আসে নাই। এই মস্তিষ্কে, মানুষের বাঙালির মননে এবং মস্তিষ্কে এটা ঢুকাই দেওয়া গেছে কি কারণে বোঝেন?
কোনায় কোনায় মাদ্রাসা হয়েছে। এই মাদ্রাসার হুজুরগুলো হচ্ছে অশিক্ষিত বা অর্ধশিক্ষিত। এই অশিক্ষিত এবং অর্ধশিক্ষিত লোকগুলা শুধু ভারত বিরোধিতায় আছে, শুধু একবারও বিশ্বাস করে না, একবারও বুঝতে চেষ্টা করে না এই ভারতীয় হিন্দুরা যদি 1000 সাল 1200 সাল থেকে যখন মুসলমানেরা ভারতবর্ষে আসা শুরু করে, তখন থেকে যদি ভারতীয়রা যদি জাতীয়তাবাদী চেতনায় এবং কচু কাটা শুরু করত, তাহলে এই ভারতবর্ষে মুসলমানদের পক্ষে এই বংশবিস্তার করা, তাদের সংখ্যা বাড়ানো এবং মুসলমান সংখ্যাগরিষ্ঠ 2টি অঞ্চল তৈরি করা কোনোভাবেই সম্ভব ছিল না। 2টি নয়, 3টি অঞ্চল, পাকিস্তান যেখানে আছে সেটা, বাংলাদেশ যেখানে আছে এটা, এবং হায়দ্রাবাদ যে অঞ্চলে আছে সেটা। এই 3টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল, এইগুলা তৈরি হয়েছে কিভাবে? ভারতের মানুষ সহনশীল ছিল, বিশেষ করে হিন্দু ধর্ম, জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্মের মানুষরা অসম এই অসম্ভব সরলতা উদারতা এই ভারতবর্ষে দেখিয়েছে। দেখানোর ফলে মুসলমানেরা আস্তে আস্তে বংশ বিস্তার করে আজকে 3টি রাষ্ট্র হয়েছে। অথচ মুসলমানরা ইতিহাসের এই শিক্ষাটি গ্রহণ করে না। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন তার সভ্যতার সংকট প্রবন্ধে, কালান্তর প্রবন্ধে, যে পৃথিবীতে যখন একটা জাতি আরেকটা জাতিকে দখল করে তখন যোগ হয়, আর মুসলমানেরা যখন ভারতবর্ষ যখন দখল করেছে তখন বিয়োগ হয়েছে। কিভাবে বিয়োগ হয়েছে? একটা জাতি 2 ভাগ হয়ে মুসলমান হিন্দু 2 ভাগ বিভক্ত হয়ে গেছে। এই বিভক্ত হওয়ার ফলে 3টি রাষ্ট্র হয়েছে, কিন্তু তারপরেও এই 3টি রাষ্ট্রের ভিতরে সহ অবস্থান করে শান্তিতে অবস্থানের কোনো চেষ্টা কোনোদিন করে নাই। মুসলমান মুসলমানের দেশ, হিন্দু হিন্দুর দেশ, কিন্তু তারপরেও এই মোল্লারা সব সময় হিন্দুর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে। কেন কেন করবা? পৃথিবীতে তো খ্রিস্টান আছে, তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করো, বৌদ্ধ আছে, চীনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো, করবে না। কারণ দুর্বল হলে সেখানে চেপে ধরতে চায়। কিন্তু ভারত কি আসলে দুর্বল দেশ? ভারত এখন আর দুর্বল দেশ না, পৃথিবীর 4র্থ বৃহত্তম সেনাবাহিনীর দেশ, এবং আপনি যদি সামরিক ক্ষমতায় সক্ষমতায় বোঝেন এটা 4র্থ নম্বরে আছে, অর্থনীতিতেও 3 থেকে 4 নম্বরে আছে, জনসংখ্যায় 1 নম্বরে আছে। ভারতের সাথে এখন পাল্লা দেওয়া কোনোভাবেই বাংলাদেশ অথবা পাকিস্তান কারো পক্ষেই সম্ভব না। এবং আরেকটি বিষয় দেখেন, পৃথিবীতে যে আপনি বলেন সমতা সমতা, জাতিসংঘ কি সমতার ভিত্তিতে? জাতিসংঘে 193টা রাষ্ট্র আছে। এই 193টা রাষ্ট্রের মধ্যে যদি ব্রিটেন, ফ্রান্স, চায়না, রাশিয়া আর আমেরিকা, এই 5টি দেশ বাদ দিলে আরও 188টি দেশ আছে। এই 188 দেশ একসাথে ভোট দিলেও জাতিসংঘে তারপরেও আপনি কোনো একটা দেশের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবেন না যদি এই 5টি দেশের একটিও যদি ব্যাটো দেয়। কারণটা কি? কারণ এই 5টি দেশকে সুপ্রিমেসি দেওয়া হয়েছে। সেই সুপ্রিমেসি যদি থাকবে তাহলে সমতা কোথায়? জাতিসংঘ কিসের সমতার উপরে ভিত্তি? মোল্লারা এটা বোঝার বুদ্ধি তাদের নেই। পাওয়ার ব্যাটো মানে আমেরিকার ভোটের ওজন আর বাংলাদেশের ভোটের ওজন, ইন্ডিয়ার ভোটের ওজন, পাকিস্তানের ভোটের ওজন এক না, কোনো কালে ছিল না। এটা বুঝতে হবে। এবং আরো একটা জিনিস বুঝতে হবে যে দেখেন, বাংলাদেশকে যদি আজকে ইন্ডিয়া নিতে চায় 2 দিন মাত্র সময়ের ভিতরে ইন্ডিয়া নিতে পারবে। কারণ টেকনিক্যালি বাংলাদেশের 3 দিক থেকে যদি ঘিরে ধরে, বাংলাদেশ বাহিনী যাবেটা কোথায়? পাকিস্তান বাহিনী পারে না, তাহলে বাংলাদেশ বাহিনী পারবে কোত্থেকে? বুঝতে হবে আজকে আমরা যে আস্ফালন করছি, হাদির মতো জঙ্গিরা যে আস্ফালন আপনাদের মধ্যে ছড়িয়ে দিতে চেয়েছে, এই আস্ফালন থেকে যদি আপনারা বেরিয়ে না আসেন, এই সোনার বাংলাটি লন্ডভন্ড হয়ে যাবে। ভারতের কোনো ঠেকা লাগে নাই আপনাদেরকে নিতে, কারণ আপনারা অন্যে বস্ত্রে বাসস্থানে নিজেদের মাথা নিজেরা খাবেন আর 20 বছর পরে। কারণ প্রতিদিন ভূমি সংকুচিত হচ্ছে, মানুষের সংখ্যা বাড়ছে। পৃথিবীর নানা দেশ এই মৌলবাদ, এই সন্ত্রাসবাদের কারণে বাংলাদেশকে নিষিদ্ধ ঘোষণা করছে। আমেরিকায় যান, ট্রাম্প পারলে মুসলমান বললে আজকেই বের করে দেয়। ব্রিটেনে আসেন, পারলে আজকেই পিটাইয়া বের করে দেয়। অস্ট্রেলিয়াতে যান, পারলে আজকেই বের করে দেয়। ইউরোপের কোথাও মুসলমানের এখন আর সুনাম নেই, অথচ শান্তির ধর্ম আমরা হোল করি। কিন্তু আমাদের মাদ্রাসায় যারা যায়, আমাদের মাদ্রাসা যারা পড়ায়, তারা শুধু জঙ্গিবাদ,
মৌলবাদ, সন্ত্রাসবাদ এবং অশান্তির বীজ বপন করে। এই অশান্ত ছেলেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে এই বিশ্ববিদ্যালয়টিকে উন্নততর একটি মাদ্রাসা করে এখন এটা এই বিশ্ববিদ্যালয় থেকেও চড়ানো হচ্ছে। ৭১-এর ঘাতকদেরকে এখন নেতা বানানো হচ্ছে, তাদেরকে রাষ্ট্রের অবিসংবাদিত নেতা বলা হচ্ছে। এর মূল কারণ একটাই, যে ভারত বিরোধিতা, মৌলবাদ, সন্ত্রাসবাদ, পাকিস্তান যে জঙ্গিবাদ উৎপাদন করে তাদের সাথে সহযোগিতা। আসুন আমরা শিক্ষা নেই ইতিহাস থেকে। শুধু শক্তি, বুদ্ধিমত্তা হলেই হবে না, বাস্তবতা এবং ঐতিহাসিকতাকেও আমাদেরকে গুরুত্ব দিতে হবে। আজকের ভারত পুরো পৃথিবীর আইকন। আগামী 10-20 বছরের মধ্যে জাতিসংঘের যে 5টি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য আছে সেটি 10টাতে রূপান্তরিত হতে যাচ্ছে। সেই 10টি দেশের মধ্যে একটি দেশ হবে ভারত, একটি দেশ হবে জাপান, একটি হবে জার্মানি, আর 3টি এখনো নির্ধারিত হয়নি, একটি ব্রাজিল এবং একটি সাউথ আফ্রিকা বা কোনো একটা আফ্রিকান কান্ট্রি হতে পারে। তাই বলছি যে এই পৃথিবীর যে আজকের দিন, আজকের অবস্থান, জঙ্গিবাদের প্রতি মানুষের যে জিরো টলারেন্স এবং পশ্চিমা বিশ্ব যে মুসলমানদেরকে জঙ্গি হিসাবে নির্ধারণ করছে, এর বিষয়গুলো বাংলাদেশের দিকে তাকালেই বোঝা যায়। আসুন আমার আপনার ভাই বোন, সন্তান সন্ততিকে সঠিক ইসলামী শিক্ষা দেই, যে শিক্ষা মানুষকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নয় মানুষ হিসেবে দেখার শিক্ষা দেয় এবং এই দুনিয়াতে সুষ্ঠুভাবে, সুন্দরভাবে সহাবস্থান নিয়ে বসবাস করার, টলারেন্স হওয়ার শিক্ষা দেয়। শুধু গালিগালাজ নয়, একটু বুদ্ধি খরচ করার যেন আমাদের সুযোগ হয়। আসুন ভারতের সাথে শত্রুতা নয়, বন্ধুত্বের ভিত্তিতে আমাদের এই বদ্ধিষ্ণু জনগোষ্ঠীর বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলে একসাথে কাজ করি। ওসমান হাদি, যে ওসমান হাদি কিনা বিএনপির নেতাদেরকে বলেছে এতদিন প্রস্রাব করেন নাই কেন, তাহলে কি এখন প্রস্রাব করার পর বিরতি দেওয়ার কারণেই তারেক ওসমান হাদির কবরে যাবে, নাকি সেই ইনসাল্টে তারেকের ভ্রম ফিরেছে, কোনটা? এখন কথা হচ্ছে, এই ওসমান হাদি সে তো মতিউর রহমান নিজামী এবং আলী আহসান মুজাহিদের মতো রাষ্ট্রদ্রোহী এবং স্বাধীনতা বিরোধী শক্তিদের বিচার হওয়া উচিত ছিল না বলে মনে করত। তাহলে কি তারেক সেই নীতিকে সমর্থন করে? প্রশ্নের উত্তর কিন্তু দিতে হবে আমাদের। প্রশ্ন হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের নেতা বলল ফ্যাসিস্টদের কোনো নাম, অর্থাৎ তাদের আইকনদের কোনো নাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাখা হবে না। বঙ্গবন্ধু যদি ফ্যাসিস্ট হয়ে থাকে, ফ্যাসিস্টদের আইকন হয়ে থাকে, তাহলে কি জিয়াউর রহমানের আইকন বঙ্গবন্ধু ছিল না? উনি যখন স্বাধীনতা ঘোষণা করেছিলেন বঙ্গবন্ধুর নাম নিয়ে, তখন কি বঙ্গবন্ধুর কি জিয়াউর রহমানের আইকন ছিলেন না? জানতে চাই, উত্তরটি দিতে হবে। তাহলে এই শিবিরের নেতা যখন বঙ্গবন্ধুর নাম মুছে দিল তারা, এবং সেখানে বঙ্গবন্ধুর হলের নামের জায়গায় ওসমান হাদির নাম লেখা হলো, তাহলে সেটা কি তারেক সমর্থন করে? তাহলে ওসমান হাদির ওই কবর থেকে আর 2 পা ফেলে সে বঙ্গবন্ধুর হলের নামের জায়গায় ওসমান হাদির নাম রাখা হয়েছে, সেখানে দাঁড়িয়ে মতিউর রহমান নিজামী এবং আলী আহসান মুজাহিদকে যে ভালোবেসে গেছে, তার প্রতি আরেকটু শ্রদ্ধা জানালে বোধহয় ভালোই হয়। কারণ ওই বঙ্গবন্ধু হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতি সরিয়ে সেখানে ওসমান হাদির প্রতিকৃতি রাখা হয়েছে, যে ওসমান হাদি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বে সত্যিকার অর্থে বিশ্বাস করতে বলে আমি বিশ্বাস করি না। তার যে মুখের ভাষা, সাউয়া হাউয়া, এগুলোও কি তারেক রহমানের কাছে খুব প্রিয় মনে হয়? তাহলে কি আমরা তারেক রহমানের মুখে সাউয়া হাউয়া কথাগুলি শুনতে পাবো? এটাই কি এখন বিএনপি রাজনীতি? এই রাজনীতিকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান শিখিয়ে গিয়েছিলেন? উত্তরটি কিন্তু দিতে হবে তারেকের। তাহলে এই ওসমান হাদির কবরে কেন তারেক যাবে যদি এটা জিয়া রহমানের আদর্শ না হয়ে থাকে? কবরে যাওয়া যাবে নিয়ে তো তারেকের ইতিহাস আছে। আপনারা ভুলে যাবেন না যে বিএনপির ফাউন্ডিং সেক্রেটারি জেনারেল, বিএনপির অন্যতম খলিফা
বদরুদ্দোজা চৌধুরীকে কিন্তু তারেক রাষ্ট্রপতির পদ থেকে হটিয়ে রেল লাইনে হাঁটিয়েছিল। মূল কারণ ছিল জিয়াউর রহমানের ৩০তম শাহাদত দিবসে এই বদরুদ্দোজা চৌধুরী তার কবরে যান নাই। এই তো, তাহলে জিয়াউর রহমানের কবরের সম্মান প্রদর্শন না করার জন্য যদি বদরুদ্দোজা চৌধুরীর মতো বিএনপি নেতাকে রেল লাইনে দৌড় দিতে হয়, তাহলে প্রশ্ন, ওসমান হাদির মতো নিকৃষ্ট একজন জঙ্গির কবরে যদি তারেক রহমান যায়, তাহলে কি তারেক রহমানের পাকিস্তানের প্রতি নতজানু নীতি প্রকাশ পায় না? তাহলে কি তারেক রহমান তার বীর নেতা জিয়াউর রহমানের আদর্শে বিরুদ্ধে যাচ্ছেন না? ও ভুলে গেছি, তারেক যাই করুক না কেন, সে তো জিয়াউর রহমানের ঔরসে জন্ম। বিএনপি তো এখন প্রাইভেট লিমিটেড কোম্পানি। এরকম করে বিএনপি টিকবে না, তারেক টিকবে না। বিএনপির সবচেয়ে ডেডিকেটেড কর্মীরা, জিয়াউর রহমানের সবচেয়ে প্রকৃত প্রেমীরা একে একে রুমিন ফারহানা, আতর রহমান আঙ্গুর, ওনাদের মতো কিন্তু দল ছাড়ার চিন্তা ভাবনা করবে। অনেকে এখন মুখে বলছে না, সময়ে কিন্তু তারা করে দেখাবে। এত কনফিডেন্ট হওয়া ভালো না।